ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার সুবার দেওয়ানি ক্ষমতা পাওয়ার সূত্রে এই অঞ্চলের প্রশাসনের সাথে আংশিকভাবে জড়িয়ে পড়ে। প্রথম দিকে কোম্পানি এই সমস্ত অধিকৃত অঞ্চলের শাসনভার ভারতীয় কর্মচারীদের উপর ন্যস্ত রেখেছিল। পরে লর্ড ক্লাইভ দ্বিতীয়বার দায়িত্ব অধিগ্রহণের পর কিছু প্রশাসনিক পরিবর্তন ঘটিয়েছিলেন এবং কোম্পানির কর্মচারীদের দুর্নীতি রোধে উদ্যোগী হয়েছিলেন। বাংলায় চালু হয়েছিল দ্বৈত শাসন ব্যবস্থা, যার চরম পরিণতি দেখা গিয়েছিল ৭৬ মনমন্তর। লর্ড ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল হিসাবে দায়িত্ব গ্রহণ করেই শাসন কাঠামো সংস্কারে উদ্যোগী হন। হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান এবং বাংলার সমগ্র প্রশাসনের দায়িত্ব কোম্পানির হাতে ন্যস্ত করেন। কেন্দ্রীয় কোষাগার মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। তিনি কোম্পানির কর্মচারী ও এজেন্টদের বিনা শুল্কে বাণিজ্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেন। ১৭৭৩ রেগুলেটিং আইন অনুসারে হেস্টিংস গভর্নর জেনারেল উপাধি পান। গভর্নর জেনারেল ও ৪ সদস্য বিশিষ্ট কাউন্সিলের উপর সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে শাসন পরিচালনার দায়িত্ব ন্যস্ত হয়। লর্ড কর্নওয়ালিস হেস্টিংসকৃত শাসন কাঠামোকে আরও সুসংবদ্ধ রূপ দেন। তিনি একটি সৎ ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে উদ্যোগী হয়েছিলেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজকর্মে বণিকদের একটি বড় অংশ খুশি ছিল না। তাছাড়া আরও বিভিন্ন কারণে বণিকরা ও রাজনীতিবিদরা কোম্পানির উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের দাবি তোলেন। এই প্রেক্ষাপটে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির ভারত শাসন সম্পর্কে প্রথম আইন রেগুলেটিং অ্যাক্ট 1773 জারি করেন। এই আইন অনুযায়ী বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল উপাধিতে ভূষিত করা হয় এবং ৪ সদস্য বিশিষ্ট একটি কাউন্সিল গঠন করা হয় তাকে পরামর্শ দেওয়ার জন্য। একজন প্রধান বিচারপতি ও ৩ জন সহ বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়। প্রথম প্রধান বিচারপতি নিযুক্ত হন স্যার ইলিজা এমপি। বলা হয় যে সুপ্রিম কোর্টের উপর গভর্নর জেনারেল বা তার পরিষদের কোনরূপ নিয়ন্ত্রণ থাকবে না। রেগুলেটিং আইন দীর্ঘ ১১ বছর কার্যকরী ছিল। এই সময় গভর্নর জেনারেল, কাউন্সিল, সুপ্রিম কোর্ট, বোম্বাই এবং মাদ্রাজ প্রেসিডেন্সি পরস্পরের সম্পর্ক ও কর্তৃত্বের প্রশ্নে নানা জটিলতার উদ্ভব ঘটতে থাকে। তাই বিভিন্ন ব্রিটিশ রাজনীতিবিদ ও সাধারণ মানুষ আইন প্রবর্তনের দাবি জানান। অতঃপর ১৭৮৪ খ্রিস্টাব্দে তৎকালীন প্রধানমন্ত্রী পিট এই বিষয়ে একটি আইনের প্রস্তাব করেন, যা পিটের ভারত শাসন আইন নামে পরিচিত। এই আইন অনুযায়ী ব্রিটিশ অর্থ সচিব, একজন রাষ্ট্র সচিব এবং ইংল্যান্ডের রাজা কর্তৃক মনোনীত প্রিভি কাউন্সিলের ৪ জন সদস্যকে নিয়ে গঠিত বোর্ড অব কন্ট্রোল নামক সভার উপর কোম্পানির ভারত শাসন তত্ত্বাবধানের দায়িত্ব অর্পিত হয়। ১৭৯৩ খ্রিস্টাব্দে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য সংক্রান্ত সনদের মেয়াদ শেষ হয়। ওই বছর পার্লামেন্ট আরেকটি সনদ পাস করে ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার আরও ২০ বছরের জন্য সম্প্রসারিত করে। এটি চার্টার অ্যাক্ট 1793 নামে পরিচিত। এই আইনের মাধ্যমে বোম্বে ও মাদ্রাজ প্রেসিডেন্সির উপর গভর্নর জেনারেলের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ আরও সুনির্দিষ্ট ও সুদৃঢ় করা হয়। ২০ বছর পর ১৭৯৩ সালের চার্টার অ্যাক্টের মেয়াদ শেষ হলে নতুন আইন তৈরির প্রয়োজন হয়। বিভিন্ন কারণে ব্রিটিশ পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতের উপর একচেটিয়া অধিকার আর বাড়াতে রাজি ছিল না। ফলে ১৮১৩ খ্রিস্টাব্দে পাস হওয়া চার্টার অ্যাক্টে ভারতে কোম্পানির একচেটিয়া অধিকার লোপ করা হয়। অর্থাৎ যে কোনো ইংরেজ বণিক ভারতে ব্যবসা করার অধিকার পান। এছাড়াও ভারতে কোম্পানির অধিকৃত সমস্ত অঞ্চলের উপর ইংল্যান্ড রাজের সার্বভৌম অধিকার ঘোষণা করে কোম্পানিকে আরও ২০ বছরের জন্য ভারত শাসন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। কোম্পানির রাজস্ব থেকে বার্ষিক ১ লক্ষ টাকা ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যের অধিবাসীদের সাহিত্য ও বিজ্ঞান শিক্ষার প্রসারের জন্য ব্যয় করার সিদ্ধান্ত হয়। ১৮৩৩ সনে ১৮১৩ খ্রিস্টাব্দে সনদ আইনের মেয়াদ শেষ হয়। ফলে ভারতের জন্য আবার আইন প্রণয়ন জরুরি হয়।
ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ও যুক্তিবাদের প্রতি ভারতীয়দের আকর্ষণ ব্রিটিশ জননেতাদের পরিস্থিতি সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করে। 1833 খ্রিস্টাব্দে ব্রিটিশ সংসদ চার্টার আইন পাস করে। এই আইন অনুযায়ী ঠিক হয় আরও 20 বছর কোম্পানি ব্রিটিশ সরকারের প্রতিনিধি হিসেবে ভারতের শাসন পরিচালনা করবে। এই কাজ পুরোপুরি নিয়ন্ত্রণ করবে বোর্ড অফ কন্ট্রোল। এছাড়া বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল আখ্যায় ভূষিত করা হয়। কোম্পানির কর্মচারীরা এদেশে জমি ক্রয় বিক্রয়ের অধিকার পান। জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে ভারতীয় ও ব্রিটিশ নাগরিকগণ কোম্পানির অধীনে অবাধ চাকুরি পাবার যোগ্য বলে ঘোষিত হয়। 20 বছর পর কোম্পানির সনদ পুনর্নবীকরণের প্রয়োজন হয়। জারি করা হয় 1853 খ্রিস্টাব্দে চার্টার আইন। এর মাধ্যমে কোম্পানির ভারত শাসন অধিকার বজায় রাখা হয়। যে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে গভর্নর জেনারেলের অনুমোদন বাধ্যতামূলক করা হয়। কোম্পানির ডাইরেক্টরদের সংখ্যা 24 থেকে কমিয়ে 18 করা হয়। বলা হয় কোম্পানির সকল কর্মচারী প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হবে। পরে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের ফলে কোম্পানির অপশাসনের রূপটি স্পষ্ট হয়ে পড়ে। ব্রিটিশ সরকার স্পষ্টই উপলব্ধি করে যে ভারতের মতো বিশাল দেশের শাসন দায়িত্ব একটি বাণিজ্যিক কোম্পানির হাতে ছেড়ে দেওয়া যুক্তিযুক্ত নয়। তাই 1858 খ্রিস্টাব্দে 2 আগস্ট ব্রিটিশ পার্লামেন্ট নতুন আইন জারি করে ভারতের শাসনের দায়িত্ব সরাসরি ব্রিটিশ সরকারের হাতে অর্পণ করে। ব্রিটিশ পার্লামেন্টের নিকট দায়বদ্ধ একজন ভারত সচিবের হাতে ভারত শাসনের সর্বোচ্চ ক্ষমতা অর্পণ করা হয়। তিনি ব্রিটিশ রাজের প্রতিনিধি হিসেবে শাসন পরিচালনার দায়িত্ব পান এবং ভাইসরয়কে সাহায্যের জন্য একটি শাসন পরিষদ গঠন করা হয়।